আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমি আমার অনলাইন ক্লাস নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল এই কোর্সটির যে টপিকটি নিয়ে আমি আলোচনা করছিলাম সেটি হচ্ছে ট্রেডমার্ক অ্যাক্ট 2009 সম্পর্কে। তো এর আগে এই ক্লাসের ছয়ের ধারার মানে ছয় ধারার উপধারা এক পর্যন্ত আলোচনা করেছি। আজকে 6-2 ধারা থেকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা বোর্ডে একটু দেখি কি লেখা আছে বোর্ডে। 6-2 ধারা সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, তার আগে আমি বলে দেই যে 6 ধারায় যেটা বলা হয়েছে নিবন্ধনের পূর্ব শর্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেখানে আমরা 6-1-এ যে বিষয়গুলো পড়েছিলাম যে একটা একটা মার্ককে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হতে গেলে যে বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে যে বিশেষ পন্থায় প্রদর্শিত কোনো নাম, সে নামটা হতে পারে কোনো ব্যক্তির, কোনো ফার্মের। আবার আরও পড়েছিলাম যে কোনো ব্যবসার যে স্বত্বাধিকারী বা ব্যবসার সাথে জড়িত কোনো ব্যক্তির স্বাক্ষর বা ব্যবসার পূর্বশরীর কোনো স্বাক্ষর, এক বা একাধিক নতুন উদ্ভাবিত শব্দ ইত্যাদি সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে 6-2-এ আমরা দেখি কি লেখা আছে। A name, signature or word which does not fall within the description in clauses A, B, C and D of subsection এখানে বলছে আবার দেখো except in clauses E of this subsection shall not be registered in the register except upon the evidence of its distinctiveness। তাহলে এখানে যে কথাগুলো বলেছে সেটা হচ্ছে যে এই আইনের অধীনে মানে 6-1-এ যে উপধারাগুলো রয়েছে এ, বি, সি এবং ডি, সেই উপধারার অন্তর্ভুক্ত নয় এমন কোনো নাম, স্বাক্ষর বা শব্দ যদি তার স্বাতন্ত্র্য সূচক প্রমাণবহ না হয় বা স্বাতন্ত্র্য সূচক প্রমাণ দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু সেই নাম, শব্দ, স্বাক্ষরকে ট্রেডমার্ক বইতে নিবন্ধন করা যাবে না। তাহলে এ, বি এবং সি আর ডিতে কি বলা হয়েছিল সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। যেটা একটু আগেই বলছিলাম যে বিশেষ বা নির্দিষ্ট পন্থায় প্রদর্শিত কোনো ব্যক্তির, কোনো ফার্মের নামের অংশ বা একত্রিত কোনো অংশ, তারপরে কোনো ব্যবসার স্বত্বাধিকারী বা ব্যবসার সাথে জড়িত কোনো পূর্বসূরির স্বাক্ষর, এক বা একাধিক উদ্ভাবিত শব্দ বা কোনো নির্দিষ্ট এলাকার ভৌগোলিক স্থানের নাম, কোনো ব্যক্তির নাম, বংশের নাম বা এদের একত্রিত কোনো শব্দ বা কোনো দেশের জনপদের নাম, গোত্রের নাম কিন্তু এই ট্রেডমার্কে অন্তর্ভুক্ত হবে না যদি না সেই নামগুলো যে পণ্য বা সেবার জন্য নিবন্ধন করা হচ্ছে তাদের সাথে মানে বরাতহীন কোনো সম্পর্ক থাকে। মানে তাদের সাথে যদি ধরো স্বাভাবিক সম্পর্ক থাকে তাহলে সেটা ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা যাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে পণ্য বা সেবার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু সেটা সাথে জুড়ে দেওয়া হচ্ছে, যেমন বাংলাদেশের কোনো ফলের নাম নিশ্চয়ই আমেরিকান ফল হবে না, তাই না? যেটা দেশি ফল সেটা দেশি ফল, বাংলাদেশের নামের সাথেই কিন্তু সেটা ব্যবহার করা হবে বা তার সাথে আসলে ভালো যাবে। তো এই কথাটাই বলা হয়েছে। যেমন ধরো ঢাকাই জামদানি, তো এই যে ঢাকাই জামদানি, ঢাকাই শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে এখানে জামদানির সাথে? যেহেতু এটা বৃহত্তর ঢাকা অঞ্চলে প্রস্তুতকৃত জামদানি, সেজন্য তাকে বলা হচ্ছে ঢাকাই জামদানি। তার মানে এখানে জামদানি শাড়িটির সাথে ঢাকার একটা সম্পর্ক রয়েছে, কারণ এই শাড়িটি এই বৃহত্তর ঢাকার বাইরে, মানে এখন হয়তো তোমরা বলবে যে নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে, আসলে একটা সময় এটা ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিল, সে কারণে এটা মানে কয়েক শতাব্দী ধরে এটা এই নামেই প্রচলিত হয়ে আসছে। তো এখন আমি যদি জামদানিটাকে বলি যে এটা ভারতীয় জামদানি যেটা ঢাকায় প্রস্তুতকৃত, তাহলে যেটা কথাটা কিন্তু ঠিক হবে না, তাই না? তো এটাই বলা হয়েছে। ডিতে যেটা বলা হয়েছে আমি বলছিলাম যে কোনো পণ্যের সাথে বরাতহীন বা সম্পর্কহীন কোনো
এখানে কিন্তু রেফারেন্স, পরাধীন মানে রেফারেন্সকে বোঝানো হচ্ছে, মানে সম্পর্কহীন বা রেফারেন্সহীন কোনো শব্দ, কোনো গোত্রের নাম, কোনো স্থানের নাম যদি ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা যাবে না। তো এই যে এখানে যে কথাটা বলা হয়েছে যে এ, বি, সি এবং ডি এই উপধারাগুলোতে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোর অন্তর্ভুক্ত নয় এমন কোনো নাম, শব্দ বা স্বাক্ষর যদি থাকে এবং সেটা যদি স্বাতন্ত্র্য সূচক মানে পণ্য এবং সেবার সাথে স্বাতন্ত্র্য সূচক হয়েছে এরকম প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু সেই শব্দ, স্বাক্ষর বা নামকে নিবন্ধন বহিতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন দেওয়া হবে না। এটাই আসলে এখানে বলা হয়েছে। তো এই যে ই, অ্যাকসেপ্ট ইন ক্লজ ই, তাই না, এই ইতে কি বলা হয়েছিল? ইতে কিন্তু বলা হয়েছিল যে কোনো নির্দিষ্ট স্বাতন্ত্র্য সূচক মার্ক। তো এটাকেই আসলে প্রমাণের কথা বলা হয়েছে যে এই যে ই উপধারাতে যেটা বলা হয়েছিল যে স্বাতন্ত্র্য সূচক মার্ক, এটা হতে গেলে তাহলে যে মার্কটাকে নির্দিষ্ট করা হবে তাকে কিন্তু আসলে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ এই মার্কটা স্বাতন্ত্র্য সূচক এবং ওই প্রোডাক্ট বা সার্ভিসের সাথে এটা যায়, তাহলে কিন্তু বা এটা ওই প্রোডাক্ট বা সার্ভিসের রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে বা তার সাথে সম্পর্কযুক্ত, তখনই ওই মার্কটাকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন বহিতে নিবন্ধন করা হবে। তো এরপরে আসি আমরা 6.3 ধারায় কি বলা হয়েছে, For the purpose of this act, the expression distinctive mark in relation to the goods or services in respect of which a trademark is proposed to register means a trademark which distinguishes the goods or services, as the case may be, of the proprietor from the goods or services of the same kind in such trade, and in the case of which no such connections subsist, either generally where the trademark is proposed to be registered in limitations from. তো এই যে কথাগুলো আমি বললাম এখানে যেটি লেখা আছে দেখো বেশ বড় সড়ো একটা ধারা, 6.3 ধারায় লেখা আছে। তো এটার যে যদি আমি একটু অর্থটা বিশ্লেষণ করতে চাই তাহলে এটা যে কথাটা বলা হয়েছে যে এটা হচ্ছে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে কোনো প্রোডাক্ট বা সেবার যে স্বত্বাধিকারী তারা যে মানে মার্কটাকে বা যে শব্দটাকে বা চিহ্নটাকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করতে চাচ্ছেন সেই ট্রেডমার্কের যে চিহ্নটা সেটা কিন্তু মানে সমজাতীয় যে অন্যান্য পণ্য বা সেবা রয়েছে তার থেকে অবশ্যই পৃথক হবে, মানে সমজাতীয় পণ্য এবং সেবার জন্য যে মার্কগুলো অলরেডি রয়েছে তার থেকে কিন্তু পৃথক হতে হবে। এবং এছাড়াও যেই মার্কগুলো অলরেডি সমজাতীয় পণ্য এবং সেবার জন্য নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করার জন্য সীমাবদ্ধতা দেওয়া হয়েছে সেই মার্কগুলো থেকেও কিন্তু এটা পৃথক হতে হবে, তাহলেই এটা নিবন্ধন বহিতে নিবন্ধন করা যাবে। অর্থাৎ আমরা যদি বলি যে স্বাতন্ত্র্য সূচক যে মার্কটি মানে ডিস্টিংটিভ মার্ক বা স্বাতন্ত্র্য সূচক যে মার্কটি পণ্য বা সেবার জন্য ব্যবহার করার জন্য নিবন্ধনের উদ্দেশ্যে প্রদান করা হচ্ছে বা নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট জমা দেওয়া হচ্ছে, সেই মার্কটি সমজাতীয় অন্য প্রোডাক্টের মার্ক থেকে আলাদা হতে হবে। এবং এর বাইরেও যে ধরনের মার্কগুলো এখনো নিবন্ধিত হয়নি কিন্তু নিবন্ধনের জন্য জমা দেওয়া হয়েছে সেই মার্কগুলো থেকেও কিন্তু আলাদা হতে হবে, মানে এটা সম্পূর্ণই একটা স্বাতন্ত্র বা আমরা বলি যেটা একক, মানে এটার কেউ ব্যবহার করেনি এরকম একটা মার্ক কিন্তু নির্ধারণ করতে হবে এবং সেটাই নিবন্ধন অফিসে নিবন্ধিত হবে। আর নচেত যে ধরো সিমিলার কোনো মার্ক কিন্তু হবে না। আবার একই মার্ক কিন্তু স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে না। তার মানে যখনই একজন স্বত্বাধিকারী তার পণ্য এবং সেবার জন্য কোনো মার্ক নির্দিষ্ট করবে তখন সেই মার্কটি অবশ্যই এই স্বাতন্ত্র্য সূচক মার্ক হবে এবং সেটা সমজাতীয় পণ্যগুলোর মার্ক থেকে আলাদা হবে। এছাড়া যদি সরকার কোনো মার্ককে নিষিদ্ধ করে দেয় সেই মার্ক থেকেও কিন্তু আলাদা হবে।
আমি আসলে বোঝাতে পেরেছি মনে হচ্ছে আমার, যে মার্কটা আসলে যেটাই ব্যবহার করি ট্রেডমার্কের জন্য নিবন্ধনের কাছে জমা দেই, সেই মার্কটা কিন্তু অন্য সবার মার্ক থেকে আলাদা হতে হবে। এটাই হচ্ছে আসল কথা। তো এবার দেখি আমরা 7 ধারায় কি বলা হয়েছে। ট্রেডমার্ক আইনের 7 ধারায় মূলত বলা হয়েছে যে রং ব্যবহারের ক্ষেত্রে বা রঙের যে ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা সে সম্পর্কে। তো দেখি তো আমরা যে 7 ধারায় আসলে কি বলা হয়েছে। লিমিটেশন অ্যাজ টু ইউজিং কালার, মানে রঙের ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা। A trademark may be limited wholly or in part to one or more specified colors, and any such limitation shall be taken into consideration by the tribunal to decide on the distinctive character of the trademark. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে একটি ট্রেডমার্কের সম্পূর্ণ অংশ বা আংশিকভাবে এক বা একাধিক নির্দিষ্ট রঙের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে। এক্ষেত্রে একটি ট্রেডমার্কের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিবে সেটাই কিন্তু গৃহীত হবে। মানেটা হচ্ছে যে একটা কোম্পানি বা একজন স্বত্বাধিকারী পণ্য বা সেবার জন্য যে কালারগুলো নির্দিষ্ট করবেন সেটা ওই পণ্যের জন্য স্বতন্ত্র সূচক হবে কি না সেটা হচ্ছে ট্রাইব্যুনাল আসলে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ দেখা যায় যে সব ধরনের কালারই তো মোটামুটি ট্রেডমার্কে বিভিন্ন ধরনের স্বত্বাধিকারী পণ্য বা সেবার জন্য গ্রহণ করে থাকে। তো সেগুলো যাতে আসলে মানে একই রকম না হয়ে যায়, এই জন্যই বলা হয়েছে যে কোনো ট্রেডমার্কের ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিকভাবে এক বা একাধিক নির্দিষ্ট রঙের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে, এবং এ বিষয়ে যে তাদের মানে স্বত্বাধিকারের পণ্য বা সেবার জন্য যে সেটা স্বতন্ত্র সূচক বলে বিবেচিত হবে বা সিদ্ধান্ত গৃহীত হবে সেটা মূলত গ্রহণ করবে ট্রাইব্যুনাল, যাতে তাদের মার্কটা আসলেই স্বাতন্ত্র সূচক হয়। তো এরপরে আসি 7-এর 2 ধারায় কি বলা হয়েছে। So far as a trademark is registered without limitation of color, it shall be deemed to be registered for all color. এখানে বলা হয়েছে যেটা যে কোনো ট্রেডমার্ক যদি কোনো নির্দিষ্ট রঙের জন্য নিবন্ধন করা না হয় তাহলে ধরে নেওয়া হবে যে সব কালারের জন্যই এই ট্রেডমার্কটি নিবন্ধিত হয়েছে। অর্থাৎ তুমি ধরো আমি স্বত্বাধিকারী, আমি যদি কোনো ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করি এবং সেখানে কোনো নির্দিষ্ট কালার না দেই তাহলে আমি সব ধরনের কালারের জন্যই করতে পারবো, এই মর্মে এটা গণ্য হবে। যেমন একটা উদাহরণ দেই, ধরো রোলস রয়েস কারের কথা আমরা সবাই জানি। রোলস রয়েস কারের বা অন্য অনেক বিলাসবহুল কারের ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হয় যে একটা নির্দিষ্ট কালার ব্যবহারকারী নিজের নামে রেজিস্টার্ড করে নিতে পারে। অর্থাৎ ওই কালারের পোর্শে বা ধরো ওই কালারের রোলস রয়েস সেটা অন্য কোনো ক্রেতা নিতে পারবে না। একজন ক্রেতার জন্য একটা কালার নির্দিষ্ট করে দেওয়ার সুযোগ সেখানে রয়েছে। তো এই কথাটাই বলা হয়েছে যে ট্রেডমার্ক হিসেবে যদি কোনো নির্দিষ্ট কালারকে নির্দিষ্ট করে দেওয়া না হয়, ট্রেডমার্কের যে চিহ্ন তার জন্য কোনো কালারকে যদি নির্দিষ্ট করে দেওয়া না হয় তাহলে ধরে নেওয়া হবে যে সব রঙের কালারেই ওই ট্রেডমার্কটি ব্যবহার করা যাবে বলে গণ্য হবে। তাহলে এবার আসি আমরা আইনের 8 ধারায় কি বলা হয়েছে। 8 ধারায় মূলত ট্রেডমার্ক ব্যবহারের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো দেখি আমরা কি কি আছে। প্রহিবিশন অফ রেজিস্ট্রেশন অফ সার্টেন ম্যাটার্স। ট্রেডমার্ক আইনের 8 ধারায় কতিপয় বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয়গুলো এখন একটু দেখে নেই। দেখো প্রথমে কি বলেছে, নো মার্ক অর পার্ট অফ এ মার্ক শ্যাল বি রেজিস্টার্ড অ্যাজ এ ট্রেডমার্ক। একটি ট্রেডমার্কের মানে কোনো মার্ক বা মার্কের কোনো অংশ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হতে পারবে না। কেন পারবে না দেখি আমরা। এতে বলা হয়েছে যে which comprises or consists of any scandals or obscene matter, যদি না তাতে মানে কোনো মার্ক বা মার্কের অংশ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হতে পারবে না যদি তাতে কোনো কুৎসামূলক বা দৃষ্টিকটু বিষয় থাকে। বিতে কি বলা হয়েছে সেটা একটু দেখি। টু ইউজ of which would be contrary
to any law for the time being in force। অর্থাৎ কোনো মার্ক বা মার্কের অংশ যদি প্রচলিত আইনের পরিপন্থী হয় তাহলেও সেটি কিন্তু ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না। এবার দেখি সিতে কি বলা হয়েছে, দ্য ইউজ অফ হুইচ উড বি লাইকলি টু ডিসিভ অর কজেস কনফিউশন। অর্থাৎ কোনো মার্ক বা মার্কের অংশ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না যদি তাতে বিভ্রান্তি ছড়ায়, মানে মানে বিভ্রান্তিমূলক মানে তথ্য সেখানে থাকে বা অন্য মার্কের সাথে বিভ্রান্তি ছড়ায়, এমন মার্ক বা মার্কের অংশ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না। তো এবার আসি আমরা 8-এর বাকি ধারাগুলো। 8-এর বিধায় বলা হয়েছে যে কোনো মার্ক বা মার্কের অংশ ট্রেডমার্ক হবে না যদি না তাতে, দেখো কি বলা হয়েছে, যে which contains any matter likely to hurt the religious susceptibilities of any class of the citizens of Bangladesh। অর্থাৎ যদি তাতে বাংলাদেশের কোনো সিটিজেনের বা অধিবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো কোনো বিষয় থাকে তাহলে সেই মার্ক বা মার্কের অংশ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না। তো এরপরে আসি এটার ডিতে কি বলা হয়েছে, which is identical with or is an imitation of or contains as a element and armorial bearing flag or other emblem, a name or abbreviation or initials of the name of or official sign or hallmark adopted by any state or international organization created by an international convention, charter or other instruments unless authorized by the competent authority of that state or organization। তো এখানে যেটা বলা হয়েছে সেটা বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি যে উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত, মানে উপযুক্ত কর্তৃপক্ষ বা এখানে গ্রহণযোগ্য, যেটা বলছে যে কম্পিটেন্ট অথরিটি, উপযুক্ত বা গ্রহণযোগ্য কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো রাজ্য বা কোনো দেশ, এনি স্টেট, হ্যাঁ, কোনো দেশ বা রাজ্যে বা রাষ্ট্রের বা কোনো আন্তর্জাতিক সংস্থার বা আন্তর্জাতিক চুক্তি, যেটা কনভেনশনের মানে চুক্তির বা কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠিত কোনো সংস্থা বা অফিসের কোনো চিহ্ন, দেখো এখানে দেওয়াই আছে, এলিমেন্টস অ্যান্ড আর্মোরিয়াল বিয়ারিং ফ্ল্যাগ, মানে কোনো চিহ্ন, কোনো নামের আদ্যাক্ষর, কোনো হলোগ্রাম, কোনো মনোগ্রাম, তারপরে হচ্ছে পতাকা, প্রতীক, চিহ্ন বা এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হয়েছে তার কোনো অংশ বিশেষের নাম বা সামঞ্জস্যপূর্ণ কোনো অংশ বিশেষ, অথবা এদের যে মার্ক আছে সেই মার্ককে যদি ব্যবহারের উদ্দেশ্যে নিবন্ধকের নিকট জমা দেওয়া হয় তাহলে এই চিহ্ন, এই মার্ক, এই হলোগ্রাম, এই মানচিত্র, এই প্রতীক বা পতাকা চিহ্ন কিন্তু মার্ক বা মানে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না, অর্থাৎ এই ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। আমি আবার একটু বিশ্লেষণ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, যে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত, একটু খেয়াল করবে, অনুমতি ব্যতীত কোনো দেশের বা কোনো রাজ্যের কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠিত কোনো সংস্থা বা অফিসের নাম, নামের আদ্যাক্ষর, হলোগ্রাম, মনোগ্রাম, মানচিত্র, পতাকা, প্রতীক বা চিহ্ন বা তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো চিহ্ন বা অংশ বিশেষের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো চিহ্ন বা শব্দ বা তাদের যে মনোগ্রাম সেটাই সরাসরি সেগুলো যদি নিবন্ধকের অফিসে জমা দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু নিবন্ধন করা হবে না, মানে এই ব্যাপারে এই ট্রেডমার্ক আইনের 8 ধারায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এরপরে আসি আমরা 8-এর F ধারায় কি বলা হয়েছে, which would otherwise be disentitled to protection in a court। এখানে বলা হয়েছে যেটা, যে কোনো মার্ক বা মার্কের অংশবিশেষ ট্রেডমার্ক হবে না যদি তা অন্য কোনো কারণে আইনের আশ্রয় লাভের বা আদালতের আশ্রয় লাভের অধিকারী না হয়। কোনো কারণে যদি যে মার্কটি নিবন্ধনের উদ্দেশ্যে নিবন্ধকের নিকট জমা দেওয়া হচ্ছে সেই মার্কটি
আইনের আশ্রয় লাভের অধিকারী না হয় তাহলে সেটিকে নিবন্ধক নিবন্ধন করবেন না, অর্থাৎ নিবন্ধন বহিতে সেটা অন্তর্ভুক্ত হবে না। এরপরে আসি আমরা 8-এর জি ধারায় কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ মেড ইন ব্যাড ইন্টেনশন অ্যান্ড ফেথ, অর্থাৎ এখানে যদি অসৎ উদ্দেশ্য পূরণকল্পে বা অসৎ উপায়ে আবেদন করা হয় এই মার্ককে ট্রেডমার্ককে নিবন্ধন করার জন্য, তাহলে সেটাও কিন্তু নিবন্ধিত হবে না। অর্থাৎ অসৎ উপায়ে বা অসৎ উদ্দেশ্যে যদি কোনো ট্রেডমার্ক আবেদনের জন্য মানে ট্রেডমার্ক আবেদন করার জন্য অসৎ উপায় বা অসৎ উদ্দেশ্য ধারণ করা হয়, তাহলে কিন্তু সেই মার্কটিকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন দেওয়া হবে না। তার মানে কাজটা কি হতে হবে, অবশ্যই সৎ উপায়ে আবেদনটি করতে হবে এবং সৎ উদ্দেশ্যে আবেদনটি করতে হবে, তাহলেই সেই মার্কটিকে নিবন্ধন করা হবে। তো এ ছিল আমার 8 ধারা। এবার আমরা একটু 9 ধারা নিয়ে আলোচনা করব। 9 ধারায় যে বিষয়টা বলা হয়েছে যে প্রহিবিশন অফ নেমস অফ কেমিক্যাল ম্যাটেরিয়ালস, অর্থাৎ রাসায়নিক উপাদানের নাম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা সম্পর্কে। তো আমরা দেখি যে কি বলা হয়েছে, নো ওয়ার্ড হুইচ ইজ কমনলি ইউজড অ্যান্ড অ্যাকসেপ্টেড নেম অফ এনি সিঙ্গেল কেমিক্যাল এলিমেন্ট অর সিঙ্গেল কেমিক্যাল কম্পাউন্ড শ্যাল বি রেজিস্টার্ড অ্যাজ এ ট্রেডমার্ক in respect of a chemical substance or preparation, and any such registration shall, notwithstanding anything contained in section 29, be deemed for the purpose of section 51 to be an entry made in the register without sufficient cause or wrongly remaining on the register as the circumstance may require। অর্থাৎ আমরা যদি 9 ধারার বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখছি যে এখানে বলাই হচ্ছে যে কোনো রাসায়নিক পদার্থ বা তা প্রস্তুতের ক্ষেত্রে তার ট্রেডমার্ক নিবন্ধনের সময় বা নিবন্ধনের জন্য সাধারণভাবে যে ব্যবহৃত বা গৃহীত কোনো একক বা যৌগ রাসায়নিক উপাদানের মিশ্রণ হতে যদি এক বা একাধিক উপাদান মানে মিশ্রণ হতে পৃথক নামের সাথে সাদৃশ্যপূর্ণ এক বা একাধিক নাম ব্যবহার করা হয়, তাহলে সেই নাম বা চিহ্ন যাই ব্যবহার করা হোক না কেন সেটা নিবন্ধন করা যাবে না। যদিও এখানে সেকশন 29-এর ভিন্নরূপ বিধান রয়েছে, তা সত্ত্বেও এখানে যে সেকশন 51 রয়েছে তার উদ্দেশ্য পূরণকল্পে এই 51-এর যে বিধান রয়েছে সেটাকে কিন্তু গ্রহণ করা হবে এবং সেই 51-এর বিধান অনুযায়ী যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এই মানে রাসায়নিক উপাদানের যে অংশ তার থেকে পৃথক মানে রাসায়নিক উপাদানের যে অংশ তার থেকে পৃথক কোনো নামের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো চিহ্ন বা নামকে যদি নিবন্ধন করা হয়েও থাকে তাহলে সেটা ভুলক্রমে করা হয়েছে বলে গণ্য হবে। তো আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে আসলে কি বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে যখনই একটি ট্রেডমার্ক নিবন্ধন করা হবে রাসায়নিক উপাদানের ক্ষেত্রে, তখন দেখতে হবে যে রাসায়নিক উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো নামের সাথেই আসলে পণ্যটিকে বা ওই রাসায়নিক পণ্যটিকে নিবন্ধন করতে হবে। আর যদি এই রাসায়নিক পণ্যটির সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে তার থেকে পৃথক অন্য কোনো নামের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো নাম থাকে যেটা এই পণ্যটিকেও মিন করে, সেক্ষেত্রে কিন্তু ওই সাদৃশ্যপূর্ণ নামটিকে কিন্তু আসলে নিবন্ধন করা যাবে না। এবং এই যে কেমিক্যাল ব্যবহারের যে মানে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে যে উপাদানের নাম ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আবার ধারা 29-এ ভিন্নরূপ বিধান রয়েছে। তো ওই ভিন্নরূপ বিধান থাকা সত্ত্বেও 51 ধারা 51-তে যেই বিষয়গুলো বা বিধানগুলো উল্লেখ রয়েছে সে অনুযায়ী কিন্তু আসলে কেমিক্যালের যে নাম বা চিহ্ন ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা হবে। তো ধারা 51-কে এখানে ফলো করতে হবে এবং সে অনুযায়ী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই পৃথক নামের অংশে মানে রাসায়নিক যৌগ রাসায়নিক পদার্থের পৃথক নামের বা পৃথক চিহ্নের দ্বারা যদি রাসায়নিকটিকে নিবন্ধিত করা হয়, মানে রাসায়নিকটিকে বোঝানোর জন্য তার নামের বাইরে গিয়ে পৃথক কোনো নাম বা সাদৃশ্যপূর্ণ নামের মাধ্যমে যদি ট্রেডমার্কটিকে নিবন্ধন করা হয় তাহলে সেই নিবন্ধনটি ভুলক্রমে নিবন্ধিত হয়েছে বলে ধরা হবে এবং এটি কিন্তু বাতিলও হয়ে যেতে পারে।
যেহেতু আইনে স্পষ্ট করেই বলে দেওয়া হচ্ছে যে রাসায়নিক পদার্থে ব্যবহৃত যে যৌগ বা একক যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো হতে পৃথক কোনো নাম বা সাদৃশ্যপূর্ণ কোনো নাম ব্যবহার করা যাবে না। কারণ দেখো, আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন বাংলাদেশে যখন ব্রিটিশ লুব্রিকেন্টস কোম্পানি মোবিল নিয়ে আসে, তখন কিন্তু সাধারণ জনগণ সব জাতীয় লুব্রিকেন্টস কোম্পানির মানে কোম্পানির নামের যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোকেই কিন্তু কি বলতো, মোবিল। এটা দীর্ঘদিন ধরে চলেছে। যেমন শেল লুব্রিকেন্টস আছে, ক্যালটেক্স লুব্রিকেন্ট আছে। তো এই যে এর বাইরেও আরও অনেক ধরনের লুব্রিকেন্টস আছে যেটা মোটরসাইকেলে, গাড়িতে বা অন্যান্য কোনো যন্ত্রপাতিতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সব ধরনের লুব্রিকেন্টসকেই কিন্তু একটা সময় সাধারণ বাঙালি মোবিল বলেই জানতো। তো এখানে যে মোবিল শব্দটা, এটা কিন্তু একটি ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ লুব্রিকেন্টস কোম্পানি তাদের ব্র্যান্ড নেম হিসেবে মোবিলটা রেখেছিল। ফলে দেখা যাচ্ছে কি, এই যে মোবিল, এই মোবিলটা কিন্তু ওই ব্রিটিশ লুব্রিকেন্ট কোম্পানিকে মানে ফলো করছিল না। সাধারণ বাঙালি ভাবছিল যে সব ধরনের লুব্রিকেন্টস কোম্পানির নামই হচ্ছে মোবিল, এবং তারা কিন্তু যখনই দোকানে যেত বলতো যে মোবিল দাও। তো এটাই বলা হচ্ছে যে আসলে বিষয়টা যে রাসায়নিক যৌগ ব্যবহারের ক্ষেত্রে যে তাদের যে সাদৃশ্যপূর্ণ চিহ্ন বা নাম রয়েছে সেটাকে কিন্তু ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে হবে, বা অন্য কোনো সাদৃশ্যপূর্ণ নামকে কিন্তু ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা যাবে না বা নিবন্ধন করা হবে না। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এর বাইরে আরেকটা জিনিস আছে, দেখো এখানে লেখা আছে যে provided that nothing in this section shall apply to a word which is used to denote only a brand or make of the element or compound as made by the proprietor or a registered user of the trademark as distinguished from the element or compound as made by others, the element others, and in association with a suitable name or description open to the public use। অর্থাৎ তো এখানে যেটা বলা হয়েছে যে তবে শর্ত থাকে যে কোনো স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী তার উৎপাদিত যৌগ বা মৌলকে অন্য ব্যবহারকারী মানে অন্য প্রস্তুতকারীর উৎপাদিত যৌগ বা মৌল হতে পৃথক করার উদ্দেশ্যে ব্র্যান্ড ব্যবহারের ক্ষেত্রে বা কোনো সুবিধাজনক নাম বা বর্ণনার সাথে সংযুক্ত করার ইচ্ছা পোষণ থেকে তারা কিন্তু সেই অন্য কোনো সুবিধাজনক নাম বা বর্ণনার সাথে নিজেদের সংযুক্ত করে একটি ট্রেডমার্ক গ্রহণের জন্য যদি নিবন্ধকের অফিসে জমা দেয়, তাহলে এই আইনের কোনো কিছুই কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এটা যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো একজনের একাধিক গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে, সেখানে কেমিক্যাল কোম্পানি রয়েছে, আবার ধরো গাড়ির কোম্পানি রয়েছে। তো সে যদি এই গাড়ির যে নাম বা তার যে বর্ণনার সাথে তার কেমিক্যালের যদি বর্ণনাটা জুড়ে দিয়ে সে একই ধরনের ট্রেডমার্ক ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে হয়তো আইনের এই ধারা অনুযায়ী সে সেই ট্রেডমার্কটা গ্রহণ করতে পারে। মানে এটা আমি একটা উদাহরণ দিলাম। মানে এইভাবে আসলে যে কোনো মৌল, কোনো নিবন্ধিত ব্যবহারকারী বা স্বত্বাধিকারী যদি তার উৎপাদিত যৌগ বা মৌলকে অন্যদের থেকে পৃথক করার উদ্দেশ্যে, মানে অন্যদের উৎপাদিত যৌগ বা মৌল থেকে পৃথক করার উদ্দেশ্যে এবং ব্র্যান্ড গঠন করার জন্য সে যদি এই আইনের অধীনে থেকে সে যদি কোনো সুবিধাজনক নাম বা বর্ণনার সাথে তার যৌগ বা মৌলকে সংযুক্ত করার ইচ্ছা পোষণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আইনের কোনো ধারাই মানে নিষেধাজ্ঞার যে ধারা সেগুলো কিন্তু প্রযোজ্য হবে না। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।